হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আমার সাথে থেকে বেশ ভালোই আছো। আর তোমাদের ভালো রাখতে আমি আজ আরও একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। তার আগে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা জলদি জলদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো আর দেরি না করে গল্পে চলে যাই। আর যেই গল্পটি বলবো সেটা আমার আর আমার ফুফার কাহিনী। গল্পটি শেষ পর্যন্ত শুনবে কিন্তু। আমার যখন ১৬-১৭ বছর বয়স, সেই বয়সে অন্যদের চেয়ে বেশ বাড়ন্ত শরীর। তখনই প্রথম পেলাম বড় ফুফার কাছে। বড় ফুফা আমাদের বাসায় প্রায়ই আসতেন, বিশেষ করে আব্বা বাসায় যখন থাকত না তখন। আমাকে দেখতাম ফুফা এলে বেশ খোশ মেজাজে থাকত। তখন ঋতু একদম ছোট। ভাইয়া আর আমি স্কুল থেকে ফিরে প্রায়ই দেখতাম বড় ফুফা এসেছে। তখন তো আর বুঝতাম না, এখন বুঝি ফুফা খাবারের লোভে যে বারবার আসত। আম্মা বেশ স্বাস্থ্যবতী ছিল, তার তুলনায় বড় ফুফু অনেক বেশি সুন্দরী, কিন্তু ফুফাকে দেখতাম আম্মার জন্য দিবানা। বড় ফুফা দেখতে কালো, কিন্তু লম্বা চওড়া শরীর। ওনার তুলনায় আব্বা অনেক বেশি সুপুরুষ। তখন তো আমি ছোট ছিলাম, তেমন একটা বুঝতাম না, তবে এখন সব খুব ভালো করেই বুঝতে পারি। সেই বয়সে ফুফার আম্বার সাথে কথাবার্তা মনে দাগ কাটে আজও। ফুফা আসলে আমি সুযোগ পেলেই কান পেতে রইতাম শোনার জন্য। একদিন সন্ধ্যায় আমি পড়তে বসেছি, তখন ফুফা এলো। যথারীতি আম্মা কায়দা করে ঋতুকে আমার কাছেই শুইয়ে রেখে বলল, পড়তে পড়তে বোনকে দেখিস, তোর ফুফা এসেছে, একটু চা বানিয়ে দিই। ঋতু ঘুমিয়ে। আমার ঋতুকে দেখে রান্নাঘরের দিকে না গিয়ে শোবার ঘরের দিকে যাচ্ছে দেখে আমিও চুপি চুপি পিছু পিছু যেতে দেখি আম্মা শোবার ঘরে ঢুকতেই দরজা আটকে দিল। সেই বয়সেই কেউ না বললেও বুঝে গিয়েছিলাম তারা কেন জানি নিজের ভেতরে একটা অনুভূতি হতো। ফুফা আর আম্মার কথা শুনে শুনে জানা হয়ে গেছে সবকিছুর নাম। তো একদিন রাতে ফুফা এসেছে বাসায়। সে রাতে আব্বাও বাসায় ছিল, তাই কোনোভাবেই ওদের সুযোগ হলো না। রাতে খাবার পর ফুফা চলে যেতে চাইছিল। তখন আম্মাকে শুনলাম ফিসফিস করে বলছে, তোমাকে বলছি থাকতে। ফুফা বলল, থেকে কি করব, সকালে পাওয়া যাবে? ফুফা সে রাতে থেকে গেল আমাদের বাসায়। ভাইয়ার সাথে ওর বিছানায় শোবার জায়গা করে দিল আম্মা। সে রাতে আমার জীবনে একটা বিরাট ঘটনা ঘটে গেল। ভাইয়ার পাশের রুমটা বসার ঘর, তারপরেই আমার রুম। আমি তখন ঘুমিয়ে পড়েছি। রাত কটা বাজে বলতে পারি না। হঠাৎ মনে হলো কিছু একটা চলছে। ভয়ে জেগে উঠতে টের পেলাম কেউ একজন ধরে আছে শক্ত করে। এক বিন্দুও নড়াচড়া করতে পারছি না। অন্ধকারের মধ্যে টের পেলাম আমার সাথে কিছু নেই। আমি জানি না তখন আমার মধ্যে কি হয়েছিল। ততক্ষণে বুঝে গেছি এটা বড় ফুফা। আমি আর কিচ্ছু না বলে চুপচাপ শুয়ে থাকলাম। হঠাৎ ফুফা কিছু একটা টেনে বের করে নিল। তারপর আমার নাম ধরে ডাকল, নিতু, এই নিতু। আমি কোনো উত্তর না দিয়ে পড়ে থাকলাম। তখন ফুফা আবার তার কাজে মনোযোগ দিল। পরদিন সকালে ঘুম ভাঙলে টের পেলাম ব্যথায় টনটন করছে। মাটিতে পা ফেলতে পারছি না ঠিক মতন। জ্বালাপুরাটা ঠিক হতে সপ্তাহ 10 লাগল। এরপর থেকে ফুফা এলেই যেন জানি ভয়ে দূরে সরে সরে থাকতাম। অনেকদিন পর এখন খুব জানতে ইচ্ছি করে ফুফা কেমন। ফুফা আজ প্যারালাইজড রোগী, ওইভাবে বলতে গেলে সেন্স নেই, বিছানায় পড়ে থাকে। একদিন দেখি উনি ঘুমিয়ে আছেন আর ভালোভাবেই দেখা যাচ্ছে। বেশ আগ্রহ নিয়ে দেখলাম, আচ্ছা ফুফা যদি প্যারালাইজড না হতো তাহলে আমি কি করতাম? মাঝে মাঝে এমন প্রশ্ন নিজেকে নিজে করে উত্তর খোঁজার একটা খেলা করতে খুব মজা লাগে। মাঝে ৩-৪ বছর মোটামুটি ঘটনাবিহীন সাদামাটা কাটল। ফুফাকে দেখলে সে সময় ভয়ে পালিয়ে থাকতাম। ফুফা পরে অনিয়মিত আসা যাওয়া করত। আমার জীবনে দ্বিতীয় ঘটনা ঘটল এক সন্ধেবেলায়। তখন সবে 9-এ উঠেছি। রুমে বসে পড়ছিলাম। আম্মা ঋতুকে নিয়ে পাশের বাসায় বেড়াতে গিয়েছিল বিকেলে। যাবার সময় বলে গেছে সন্ধ্যের পরে ফিরবে। বাসায় আমি আর ভাইয়া শুধু ছিলাম। হঠাৎ লোডশেডিং হতে মোমবাতি জ্বালানোর জন্য রুম থেকে বেরোতেই ধাম করে ধাক্কা খেলাম কারো সাথে। মুহূর্তে সে আমাকে ঝাপটে ধরে নিল কোনো কিছু বুঝে ওঠার আগেই। তারপর ধরে নিল। আমি ততক্ষণে দিশেহারা ভাব কাটতে বুঝে গেছি এটা ফুয়াদ ভাইয়া। এক হাতে চেপে ধরে আছে। ভাইয়ার শরীরে অনেক শক্তি, তাই কিছুতেই কুলে উঠতে পারলাম না। তখনই দরজায় ঠকঠক করে আওয়াজ হতে ভাইয়া থেমে গেল। সেই মুহূর্তে কারেন্টও চলে আসাতে সে ভেবাচাকা খেয়ে গেছে। বাইরের দরজায় তখন আম্মার গলার আওয়াজ, এই নিতু, এই দরজা খোল। আম্মার গলা শুনে ভাইয়া আমাকে ছেড়ে দিতে আমি ঝটপট উঠে দাঁড়িয়ে রেগে ফোঁস করতে করতে বললাম, আমি আম্মাকে সব বলে দেব।
ভাইয়ার কালো মুখটা আরও কালো হয়ে গেল। প্লিজ নিতু, আম্মাকে বলিস না, আমার খুব ভুল হয়ে গেছে রে, আর কোনোদিন এমন হবে না বলে আমার হাতটা ধরে মিনতি করতে ঝুটকি মেরে হাত সরিয়ে দিলাম। তারপর কোনো কথা না বলে গেলাম দরজা খুলতে। সেদিনের পর ভাইয়া আর কিছু করল না, উল্টো আমাকে এড়িয়ে চলত। কলেজে ওঠার পর ভাইয়া একদম বকে গেল। তখন রাজনীতি ফাজনীতি ধরেছে, বাসায় রাত করে ফেরে, কিন্তু আব্বা আম্মা একমাত্র ছেলে বলে প্রশ্রয় দেয় বেশি। আমি তখন সবে 9-এ উঠেছি আর ঋতু ক্লাস 5-এ পড়ে। আমাদের বাসার পাশের বিল্ডিংয়েই ঝর্ণারা থাকত। মোটামুটি আমরা সবাই তখন জানতাম ভাইয়ার সাথে ঝর্ণার সম্পর্ক আছে, এমনটি আব্বা আম্মাও জানত। 9-এ ওঠার পর থেকেই আম্মা নিয়ম জারি করল, বাইরে বেরোলে বোরকা পরে যেতে হবে। আমি এমনিতে দেখতে আহামরি না, শ্যামলা রং, গড়ন মাঝারি, কিন্তু দৃষ্টি আকৃষ্ট করার মতো ছিল। আব্বার ভাইয়ার চোখ প্রায় আমার ওপর পড়ত, এটা আমি বেশ টের পেতাম। আব্বাকে অনেকবার দেখেছি আম্মা বাসায় না থাকলে অকারণে ডাকে এটা সেটার জন্য। প্রথমে লজ্জায় লাল হয়ে যেতাম, কিন্তু সেটা একসময় প্রায় স্বাভাবিক হয়ে গেল আমার কাছে। একটা সময় আব্বা না তাকালে বরং নিজের কাছেই খারাপ লাগত। আমার সবই ফুল ফুটতে শুরু করেছে। একদিন স্কুলে টিফিনের সময় নূপুর বলল, এই নিতু, একটা জিনিস দেখবি? নূপুর আমার বান্ধবী। 9-এ ওঠার পর ওর সাথে বেশ খাতির হয়ে যায়। ও হিন্দু, আমাদের বাসায় মাঝে মধ্যেই আসত। আমিও কখনো কখনো ওর সাথে তাদের বাসায় যেতাম। সেই হিসেবে অনেক ক্লোজ ছিল। মোটামুটি সব কিছুই দুজনে শেয়ার করতাম। আমি বললাম, কি আগে বল। কাউকে বলবি না? আচ্ছা, বলবো না। এই দেখ, বলেই ওর স্কুল ব্যাগের ভেতর থেকে একটা বইয়ের 2-3টে পাতা উল্টে দেখাতেই আমার পুরোটা শরীর ঝাঁ ঝাঁ করতে লাগল। এমন ছবি আগে কোনোদিন দেখিনি। আমি জিজ্ঞেস করলাম, কই পেয়েছিস? পেয়েছি বলা যাবে না। বল না। বললাম তো বলা যাবে না। আমাকে দিবি? কাল যদি ফেরত দিস তাহলে দিতে পারি। ওকে। আমি ভয়ে ভয়ে ব্যাগের ভেতর লুকিয়ে বইটা নিয়ে এলাম, কিন্তু সারাক্ষণ তটস্থ হয়ে রইলাম, পাছে আম্মার চোখে না পড়ে সেই ভয়। সেই রাতে সবাই ঘুমিয়ে যাবার পর রুমের দরজা লক করে বেশ ভয়ে ভয়ে বইটার পাতা উল্টাতে পাতায় পাতায় সচিত্র বর্ণনা। কয়েক পাতা উল্টাতেই শুরু হলো গল্প। প্রথমটা মা ছিলের, তার পরেরটা বাবা মেয়ের। পড়তে পড়তে কেন জানি নিজেকে সেই মেয়ের জায়গায় কল্পনা করতে লাগলাম, আর আমারও খুব ভালো লাগছিল। বারবার কল্পনা করছিলাম, আব্বা যদি আমাকে ঠিক এইভাবে। আব্বার বয়স 60, কিন্তু হলে কি হবে, এই বয়সেও প্রায় 6 ফুটের মতো লম্বা। আব্বা আগে আরেকটা বিয়ে করেছিল, ওই পক্ষে কোনো ছেলে মেয়ে হয়নি। ওই মা মারা যাওয়ার কারণে আমাদের মাকে যখন বিয়ে করেন তখন বয়স ছিল 40-এর কোঠায়। এখনও এই বয়সেও আম্মার সাথে সেটা বেশ বুঝতে পারি। আব্বাকে সকালবেলায় দেখতাম গোসল করে ফুরফুরে মেজাজে। নূপুরের কাছ থেকে প্রায়ই বই এনে পড়াটা একটা নেশা হয়ে গেল। আমার মনে তখনও কোনো যুবকের প্রতি দুর্বলতা জন্মায়নি। আম্মা এমনিতে দেখতে সুন্দরী ছিল, কিন্তু বয়স বাড়ার সাথে দিন দিন শুধু মুটিয়ে যাচ্ছিল। আব্বা আম্মা বাসায় না থাকলে ঝর্ণা প্রায়ই আমাদের বাসায় আসত। তখন ভাইয়ার রুমে অনেকক্ষণ থাকত। আমি কতদিন কান পেতে শুনেছি। আব্বা আম্মা অফিস শেষে বাসায় ফেরার কোনো এক ফাঁকে ঝর্ণা ঠিকই চলে যেত, আমরা টেরই পেতাম না। ভাইয়ার কাপড় আমাকেই ধুয়ে দিতে হতো, প্রায়ই কাপড়ে দাগ দেখা যেত। বিছানায় শুয়ে চোখে ঘুম আসে না, কানের কাছে ঝর্ণার আওয়াজটা ঝনঝন করে বাজে। একদিন ভাইয়ার রেজার আর ফোম সাফ করে নিলাম। পরদিন সকালে একটা ঘটনা ঘটল। বাথরুমে ভাইয়া শেভ করতে করতে আমার নাম ধরে ডাকছিল, নিতু, এই নিতু। ভাইয়া ডাক শুনেই বুঝেছি কি ব্যাপার, তাই কি করব ভেবে পাচ্ছিলাম না। ভাইয়া বেশ কয়েকবার ডাকাডাকি করার পর সাহস করে যেতে হলো। ভাইয়া ডেকেছ? হ্যাঁ, সেই কখন থেকে ডাকছি, কানে শুনিস না? কি বলবে বলো? আম্মা কই? বাইরে গেছে। কেন? তুই আমার রেজার ইউজ করেছিস? না। এই বাথরুমে তুই আর ঋতু ছাড়া কে আসে? ঋতুর তো ইউজ করার প্রশ্নই আসে না। তোর দরকার হলে আমার রেজার ইউজ করবি না, তোকে আমি আরেক সেট এনে দেব। আমি লজ্জায় সেখান থেকে পালিয়ে এলাম। ঝর্ণা বয়সে আমার সমান, সেও ক্লাস 9-এ পড়ত। বেশ বন্ধুত্ব ছিল আমার সাথে। ভাইয়া ঝর্ণাকে অনেক ভালোবাসত। কিন্তু সেই ঝর্ণাই ক্লাস 10-এ ওঠার পর একদিন ওর খালাতো ভাইয়ের সাথে পালিয়ে গেল। ঝর্ণাকে হারিয়ে ভাইয়া আরও যেন বেশি বকে গেল। পড়াশোনায় একদম অমনোযোগী, সারাক্ষণ বন্ধুদের সাথে বাইরে বাইরে ঘুরত আর বাড়ি ফিরত রাত করে। কোনো কোনো রাতে 1-2 হতো। আব্বা আম্মা 12টার দিকে ঘুমিয়ে যেত, তাই দরজা আমাকেই খুলে দিতে হতো। আমি জেগে থাকতাম ভাইয়া বাসায় না ফেরা পর্যন্ত।
গরমের জন্য রাতে ঘুমোতে যাবার সময় আমি ম্যাক্সি পরতাম। এক রাতে ভাইয়া বাসায় ফিরেছে বেশ রাত করে, 1:30-2টা তো হবেই। দরজায় টুকটুক আওয়াজ কয়েকবার শুনে উঠে গেলাম। দরজা খুলতে ভাইয়া ভেতরে ঢুকল। অন্যান্য রাতের মতো আমিও দরজা আটকাচ্ছি। এমন সময় ভাইয়া, কি করব না করব হিতাহিত জ্ঞান ছিল না। বাধা যে দেব সেই হিতাহিত জ্ঞানটুকুও লোপ পেয়ে গিয়েছিল আমার। একটু চিন্তা হচ্ছিল, তবে মনে মনে চাইছিলাম এমন কিছু একটা। যাই হোক, আজ সেটা পাওয়া গেল। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করে দাও, আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আবারও দেখা হবে নতুন কোনো কাহিনী নিয়ে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো।